এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। একটি ভৌতিক নাটক টেলিফোন, কাহিনী হেমেন্দ্র কুমার রায়। পাঠ করছি আমি শ্রী পার্থ চ্যাটার্জি। ঝট করে ঘুমটা ভেঙে গেল। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। একে একে শুনলুম রাত 12টা। তন্দ্রাকাতের চোখ না খুলেই আরও দুটো শব্দ কানে এলো। বজ্রের গর্জন, বৃষ্টির প্রতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলুম বিছানার উপরে। এই শরীরাক্ত দুপুর রাত্রি, নিশ্চয়ই কোনো রোগী। ওহ, বিছানা ছেড়ে নেবে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলুম। হ্যালো, ডাক্তার বলছেন? হ্যাঁ। ডাক্তার 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 শিগগির আসুন, শিগগির। কোথায়? আমার বাসায়, 7 নম্বর 7 করিসেন স্ট্রিট। তো অসুখটা কি আপনার? আমি এখনই মারা যাব। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। শিগগির এসো, শিগগির ডাক্তার। বাস, আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কী করবো ভাবতে লাগলো। জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত। কিন্তু শেষটা যাওয়াই স্থির করলুম। গাড়ির ভেতর থেকে টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম 7 করিসেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরানো ছোটোখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা, এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটিমাত্র আলোর রেখাও। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি। নিজেই এসেছি গাড়িটা চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম। এ কি রাস্তা? নাকি বেগবতী স্রোতস্মৃতি? কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত। এ কি রাস্তা? নাকি বেগবতী স্রোতস্মৃতি? কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষেরই পৃথিবী নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বিড়াল এবং রাত্রির পেচক বাদুড়রাও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায় কেউ জানে না। কেবল দীপ্তনেত্র গ্যাস পোস্টগুলোর পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস! এদিকে চারিদিকে ঝমঝম ঝমঝম। উফ, বৃষ্টি না নৈশ প্রতিনিধি পায়ের মলের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজাটা কড়া নাড়তে লাগলো সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটাও অন্ধকার। কি দরজা খুললো দেখবার জন্য টর্চটা ব্যবহার করলো, কিন্তু কারো কি আবিষ্কার করতে পারলাম না। ভাবলাম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছে। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে, অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখিনি। অন্ধকারই ভাগ্য ভেতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কি যেন বললে, আলো নেই।
আলো দেখাবার লোক নেই, টর্চ জেলে এগিয়ে আসুন, ডান দিকে দোতলায় উঠে বাদিকের বোতল ঘরে লঘুকে দেখতে পাবেন। কি কথা কইছে? কোথা থেকে কথা কইছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলো। সামনে কাউকে দেখা গেল না। দেখলাম কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, দুই পাশে দুই দেয়াল। না, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, তুমি বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো, ওপরে এসো। একটা অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, বা আসছে যেন বহু দূর থেকে। বুকের কাজটা করতে লাগলো ছমছম ছমছম। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে অচম্বিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বৃষ্টির ঠান্ডা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি দাঁড়ালুম না, নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেকটা ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরো ধুলো। সেই ধুলোর ওপরে একটি মাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যেই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আরেকটা ব্যাপার অনুভব করলুম, আমার চারিদিক ঘিরে কারা যেন মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপকে লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গায়ের ভেতরটা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলুম, অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাড়ি বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরে বললে, ডাক্তার, কত মরার হার নেড়ে ছেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবুও তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাবটাকে লুকোনোর জন্য জোর দিয়ে আমি সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি তো কাঁপছ। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধ জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়ে বললুম, কারো হাসি শোনার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রোগী দেখতে। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, উত্তম, ভেতরে এসো, দরজা খুলে। দরজায় ধাক্কা মারলুম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকলটা তোলা আছে? হ্যাঁ, তাই তো বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো যেন হিমালয় তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলুম। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার আমার মন বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না, ডাক্তার, ডাক্তার। নিজেকে সামনে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালুম। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত সবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কি যেন বলল, আলো জ্বেলো না ডাক্তার, আলো জ্বেলো না, আলোটা জ্বেলো না। কেন? আজকে উঠবে, তুমি মূর্ছিত হয়ে যাবে। এখানে কোনো পাগল নাকি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, নাকি কেউ আমাকে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অধীর কণ্ঠে আমি বললুম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করবো কেমন করে? বেশ, তবে জ্বালো আলো। ময়লা চাদরে মোড়া বিছানার ওপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছেন একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণকাল মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা ওপরে, এবং দুই কোটরের মধ্যে চক্ষু তুলে যেন কত নিচে তলিয়ে গিয়েছে, দেখতেই পাওয়া যায় না। এমনভাবে সে মুখবেদন করে আছে যে দেখলে বুকের ভেতরটা ছাত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে, তার মুখগহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হে ভগবান, এই কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এই যন্ত্রণা সইতে পারছি না, শিগগির এসো। হ্যাঁ, দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করছে ওই নরকের কীট? এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও পোকাগুলোকে। কি যন্ত্রণা! ও বেশ বুঝতে পারলুম
সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বর বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখের বিবরের ভেতর থেকে। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার যে সেই মুখের ভেতর থেকে কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে। তার উঠে বসার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে জোর করে তুলে ধরে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়ছে কাঁধের ওপরে লুটিয়ে, আর তার হাত দুটো করছে ঝলঝল। কিন্তু তাকে যে তুলে বসাতে চায় সে কোথায়, কোথায় সে? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপর লটকা করা মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই ফিরল আমার দিকে। এবং তার সেই দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো আগুন। ধীরে ধীরে আমার দিকে তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে পড়ি ঠিকই পড়ি কি মরি এমনভাবে সশব্দে নেমে এলো নিচের দিকে। এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, দিন তিনেক পর সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেয়া এবং বাড়ির দেয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া হবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পেছন থেকে শুনলুম, এ কি ডাক্তারবাবু, এখানে কেন? ফিরেই দেখি আমারই পরিচিত এক লোক, এই অঞ্চলেই তার বাসা। বললুম, দিন তিনেক আগে বাড়িতে একটা লোকই দেখতে এসেছিলুম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেয়া। তিনি বললেন, ডাক্তারবাবু বোধহয় বাড়ি ভুল করেছেন। এ বাড়ি তো আজ 1 বৎসর ধরে খালি পড়ে আছে। বাড়ি খানার তো ভারী বদনাম, তাই কেউ ভাড়া নিতে চায় না। আসল কথাটা চেপে গিয়ে জিজ্ঞাসা করলুম, আচ্ছা এ বাড়িতে শেষ ভাড়াটাকে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ ছিল না। পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকালের ব্যবস্থা করে। ভাবলুম, কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বরবাবু তারপরেও কয়েকবার আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারই রাত 12টায় ঘন্টাটা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠে শুনি, ডাক্তার, ডাক্তার, ও ডাক্তার, শিগগির এসো, শিগগির। ভুবনেশ্বরবাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না।